আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি ২০০৭ সালের একটি কবরস্থানকে কেন্দ্র করে। খুবই ভয়ানক একটি ঘটনা। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, সঙ্গেই থাকুন। আমাদের গ্রামের কবরস্থানটি ছিল পারিবারিক কবরস্থান। আমাদের গ্রামের কোনো ব্যক্তি মারা গেলে প্রত্যেকটা মানুষের কবর দেয়া হতো সেই পারিবারিক কবরস্থানে। আমাদের গ্রামের মধ্যে হঠাৎ এক বৃদ্ধ মানুষ মারা যান। এখন ওনাকে কবর দেওয়ার জন্য সেই কবরস্থানেই ওনার কবর খুঁড়তে হবে। আমাদের গ্রামের ওই কবরস্থানের পাশেই ছিল রমিজ মিয়ার বাড়ি। রমিজ মিয়া নিজেই কবর খোঁড়েন। আমাদের গ্রামের যতজন মানুষ এ পর্যন্ত মারা গেছে, প্রত্যেকটা মানুষের জন্যই রমিজ মিয়া নিজেই কবর খোঁড়েন। রমিজ মিয়াকে খবর দেওয়া হলো উনি যেন নিজেই এই বৃদ্ধ মানুষটার জন্য কবর খোঁড়েন। রমিজ মিয়া দুপুর ৩টার দিকে কবর খোঁড়া শুরু করেন। কবর খুঁড়তে খুঁড়তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় তখন কবর খোঁড়া শেষ হয়। কবর খোঁড়া শেষ করে রমিজ মিয়া গোসল করার জন্য কবরস্থানের পাশে একটি ছোট্ট নদী রয়েছে, সেই নদীর মধ্যে গোসল করতে নামলেন। গোসল করা শেষ করে রমিজ মিয়া যখন উপরে উঠে আসবেন, ঠিক সেই মুহূর্তে রমিজ মিয়ার পায়ে কিছু একটা বেজে যায়। রমিজ মিয়া ভেবেছিলেন হয়তোবা কোনো ডালপালা ওনার পায়ের মধ্যে বেজে গেছে। উনি ডালপালা ভেবে উপরে উঠালেন। ওঠার পর দেখতে পায় একটা মানুষের হাত। উনি যখনই মানুষের হাত দেখতে পায় তখনই মানুষের হাতটা ছেড়ে দিয়ে দ্রুত পানি থেকে উপরে উঠে আসে। উপরে উঠে আসার পর সেখানে চিল্লা শুরু করে দেয়, সবাই এই দিকে আসো, আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছে, আমি এই পানির মধ্যে একটি লাশ দেখতে পেয়েছি। তখন মানুষরা জিজ্ঞেস করে, তুমি কিভাবে লাশ দেখলা? তখন রমিজ মিয়া বলে, আমি গোসল করে শেষ করে যখন উপরে উঠে আসব, ঠিক সেই মুহূর্তে আমার পায়ের মধ্যে কিছু একটা বেজে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা কোনো ডালপালা, কিন্তু যখনই আমি টেনে উপরে উঠাই তখনই আমি দেখতে পাই মানুষের হাত। তো এই ঘটনাটি সকলেই জানার পর দ্রুত আমাদের গ্রামের থেকে পরের একটি গ্রাম, সেখানে রয়েছে থানা, সেই থানায় খবর দেওয়া হলো। সেখান থেকে পুলিশ দ্রুত আমাদের গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হলো। পুলিশরা এসে জিজ্ঞেস করলো কি এমন ঘটনা ঘটলো। তখন পুলিশদেরকে বিস্তারিত বলা হলো। তখন পুলিশরা ডুবারিকে কল দিল। ডুবারিরা দ্রুত সেই ঘটনাস্থলে উপস্থিত হলো। ডুবারিরা আসার পর ডুবারিদেরকে পানির মধ্যে নামিয়ে দেওয়া হলো লাশটি খুঁজে বের করার জন্য। ডুবারিরা যখন পানির মধ্যে নামলো এবং লাশটি খুঁজে পেল, খুঁজে পাওয়ার পর যখনই লাশটি উপরে উঠায় নিয়ে আসলো তখন আমরা দেখতে পাই ওই লাশকে চেনা যাচ্ছে না। কোন ব্যক্তি, কেন চেনা যাচ্ছে না? ওই লাশের কিছু কিছু জায়গা, কিছু কিছু অংশ কিছু একটা খেয়ে ফেলছে। যেমন ওই লাশের নাক, কান, নরম জাতীয় যে জায়গাগুলো রয়েছে, মাছ বা অন্য কিছু খেয়ে ফেলছে। এই জন্য আমরা কেউ এই লাশটিকে আর চিনতে পারতেছি না। এখন এই পুলিশরা এই লাশটি নিয়ে যাবে থানায়। এই লোকটি কিভাবে মারা গেল তা তদন্ত করার জন্য। লাশের সঙ্গে একজন ব্যক্তি যাইতে হবে থানার মধ্যে। সর্বশেষ রমিজ মিয়াকে নিয়ে যাওয়া হলো। রমিজ মিয়া যখন থানায় গেল লাশের সঙ্গে, তারপর ওই লাশটি লাশ কাটা ঘরে নিয়ে যেয়ে লাশটি কেটে সর্বশেষ রিপোর্ট বাইরে হয়ে আসলো লাশটি আসলেই পানিতে ডুবে মারা গেছে। ওই লাশটি এখন সেখানেই ওই কপিনের মধ্যে রেখে দেওয়া হলো লাশের অ্যাড্রেস খোঁজার জন্য এবং লাশটির মালিক যেন ওই লাশটি খুঁজে পায়। ওই থানা থেকে অনেক জায়গার থানায় খবর দেওয়া হলো। পুলিশরা নিজেই মাইকিং করলেন, অনেক চেষ্টা চালাইলেন। 1 মাস কেটে গেল কিন্তু কোনো খবর মিলল না এই লাশটি কার।
এই লাশের অ্যাড্রেস কোনোভাবেই পাওয়া যায়নি। যখন 1.5 মাস পার হয়ে যায়, তখন রমিজ মিয়াকে পুলিশরা আবারও আমাদের গ্রাম থেকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর রমিজ মিয়াকে সেই লাশটি দিয়ে বলে যে এই লাশটির খোঁজ এখনো পাওয়া যায়নি, অতএব এই লাশটি আপনাদের গ্রামের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থানে যে দাফন করে দিন। তখন রমিজ মিয়া সেই লাশটি নিয়ে এসে আমরা সবাই মিলে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করে দেই। দাফন করে যেদিন দেই, ঠিক সেই দিন রাতে রমিজ মিয়ার সঙ্গে ঘটনা শুরু হয়। রমিজ মিয়া ঘুমের মধ্যে শুনতে পায় রমিজ মিয়াকে কেউ একজন ডাক দেয় বাইরে থেকে, রমিজ মিয়া, ও রমিজ মিয়া, বাইরে আসো, তোমার সঙ্গে কথা আছে। আমার ছেলে মেয়ে খুবই কষ্টে আছে, দ্রুত বাইরে আসো। রমিজ মিয়া এই ডাক শুনে দ্রুত বাইরে যায়। বাইরে যাওয়ার পর দেখতে পায় কোনো লোক নেই। তাহলে রমিজ মিয়াকে ডাক দিল কে? রমিজ মিয়া অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো লোক পাইল না। রমিজ মিয়া আবারও যে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও রমিজ মিয়াকে ডাক দেওয়া শুরু করে দেয়, এ রমিজ মিয়া, বাইরে আসো। রমিজ মিয়া আবারও বাইরে যায়। বাইরে যেয়ে দেখতে পায় কোনো লোক নাই। রমিজ মিয়া এসে ঘুমায় পড়ে। পরের দিন আবারও সেম ঘটনা ঘটে রমিজ মিয়ার সঙ্গে। তখন রাতের মধ্যেই রমিজ মিয়ার বাড়ির মধ্যে যে আরও সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যকে ডেকে উঠায় ঘুম থেকে। রমিজ মিয়া সবাইকে একখানে করে জিজ্ঞেস করে, আচ্ছা, আমাকে একজন ব্যক্তি বাইরে থেকে আমার নাম ধরে ডাকে, তোমরা কি শুনতে পাও না? তোমরা কি জানো আমাকে কে ডাকে? তখন বাড়ির মধ্যে যে সদস্যগুলো রয়েছে প্রত্যেকজনই বলে, কই, আমরা তো কোনো শব্দ পাইনি, তোমাকে নাম ধরে কেউ ডাকে, আর কেউ যদি নাম ধরে ডাকতো তাহলে তো আমরা শুনতে পারতাম। তখন রমিজ মিয়া বলে, ঠিক আছে, তাহলে এখন যে ঘুমায় পড়ো সবাই। পরের দিন সকালবেলা রমিজ মিয়া আমাদের গ্রামের মসজিদের যে ইমাম সাহেব রয়েছে সেই ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবকে যে ঘটনাটি খুলে বলে, আমি যে লাশটি পেয়েছিলাম আমার পায়ে বেজে গিয়েছিল, তারপর ওই লাশটি যখনই আমি আমাদের কবরস্থানে মাটি দিলাম সেই রাত থেকে আমার সঙ্গে এই ঘটনাটি ঘটতেছে। আমাকে নাম ধরে ডাকে, ওনার বউ বাচ্চা নাকি অনেক কষ্টে আছে। এখন হুজুর, আমি কি করতে পারি, এর সমাধান দিন। তখন ইমাম সাহেব বলে, এর সঙ্গে তো অবশ্যই কোনো ঘটনা জড়িত রয়েছে, তা না হলে তো আপনাকে এইভাবে ডাকতো না। তখন ইমাম সাহেব বলেন যে লাশটি এখানে মাটি দেওয়ার আপনার উচিত হয়নি। ওই লাশের অ্যাড্রেস যতদিন খুঁজে পাওয়া যায়নি ততদিন কফিনের মধ্যে রাখা দরকার ছিল। হয়তোবা ওই লাশের বউ বাচ্চা অনেক কষ্টে আছে। এখন একটাই উপায়, আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, যদি জিন হয়ে থাকে তাহলে চলে যাবে, যদি জিন হয়ে না থাকে তাহলে আপনাকে সর্বশেষ এর সমাধান খুঁজে বের করতে হবে, এই লাশের অ্যাড্রেস খুঁজে বের করা। ইমাম সাহেব পানি পড়া দিলেন। রমিজ মিয়া পানি পড়া নিয়ে গিয়ে ওনার বাড়ির চতুর্দিকে ছিটাই দিলেন, বাড়ির মধ্যে ছিটাই দিলেন, কিন্তু কোনো কাজে আসলো না। রমিজ মিয়াকে ওইভাবেই ডাকতেছেন এবং সাহায্য চাচ্ছেন। রমিজ মিয়া তারপরের দিন আবারও সেই ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবকে বলেন, হুজুর, আমি আর এগুলো নিতে পারতেছি না, আমাকে যেভাবে হোক সমাধান দিন। তখন ইমাম সাহেব বলেন, আচ্ছা, তুমি যে লাশটি পেয়েছিলা সেই লাশের সঙ্গে কি কি ছিল? রমিজ মিয়া বলেন, ওই লাশের সঙ্গে শুধু একটা শার্ট ছিল, ওনার পরনে শুধু একটা প্যান্ট ছিল, আর কিছুই ছিল না।
এখন উনি বলেন, ইমাম সাহেব বলেন, আচ্ছা ওই লাশের সঙ্গে কি কোনো কিছু পাওয়া যায়নি? রমিজ মিয়া বলেন, কই, আমি তো কোনো কিছু পাইনি। তখন রমিজ মিয়া ভাবতে শুরু করলেন কিভাবে পাওয়া যাবে তার অ্যাড্রেস। উনি একদিন ওই ইমাম সাহেবকে বললেন, হুজুর তাহলে আমি আসি। তারপর ওই রমিজ মিয়া ভাবতে ভাবতে একদিন বের করে ফেলেন যে উনি নিজেই আরো 2-1জনকে সাথে নিয়ে পানির মধ্যে নামবেন। যেখানে লাশটি পাওয়া গেছে ঠিক সেই জায়গায় উনি অনেক খুঁজবেন, খোঁজাখুঁজি করে দেখবেন যে কিছু একটা পাওয়া যায় কিনা। রমিজ মিয়া এবং কয়েকজন ব্যক্তি সেই পানির মধ্যে নামেন। নামার পর সেখানে খোঁজা শুরু করে দেন কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। অবশেষে একটি মানিব্যাগ পাওয়া যায়। সেই মানিব্যাগের মধ্যে একটি এনআইডি কার্ড পাওয়া যায়। তখনই দ্রুত ওই এনআইডি কার্ড নিয়ে ইমাম সাহেবের কাছে যান রমিজ মিয়া। রমিজ মিয়া ইমাম সাহেবের কাছে যাওয়ার পর এনআইডি কার্ডটা দেন এবং বলে, হুজুর আমরা কয়েকজন মিলে সেখানে খোঁজাখুঁজি করেছি, এই মানিব্যাগটা পেয়েছি। সেই মানিব্যাগের মধ্যে এই এনআইডি কার্ডটা ছিল, মানে ভোটার আইডি কার্ড ছিল। তখন ইমাম সাহেব বলে যে আপনি দ্রুত এনার এই খোঁজে, এনার এই অ্যাড্রেসে দ্রুত ওনাদের বাড়িতে যাবেন এবং ঘটনাটি খুলে বলবেন এবং ওনার বউ বাচ্চা দেখবেন কিভাবে রয়েছে। রমিজ মিয়া দ্রুত সেই অ্যাড্রেসে চলে যান। আমাদের গ্রাম থেকে 4টি গ্রাম পরে ওনার বাড়ি। ওনার বাড়ি যাওয়ার পর দেখতে পান ওনার বউ বাচ্চা এবং ওনার এক বৃদ্ধ বাবা, এই 3জনেই অনেক কষ্টে দিন পার করতেছেন। ওনাকে যখন ঘটনা খুলে বলল, দ্রুত আমাদের গ্রামে ছুটে আসলেন। আসার পর কবরস্থানে অনেক কান্নাকাটি করেন। তারপর সবাই মিলে আমাদের মসজিদের মধ্যে মিটিং বসা হয় যে এখন কি করা যায়। তখন আমাদের গ্রাম থেকে কিছু সাহায্য করা হয় ওই মহিলা এবং ওনার বাচ্চা এবং ওনার বৃদ্ধ বাবাকে, যেন ওনারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। তো তারপর আমাদের গ্রাম থেকে সাহায্য করার পর ওনারা চলে যান। তো এটাই ছিল ঘটনা। তারপরের দিন থেকে রমিজ মিয়ার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি। শুধু সর্বশেষ রমিজ মিয়াকে একবার এসে বলছেন, রমিজ মিয়া আর আমি কখনো তোমাকে ডাকবো না, আমার বউ বাচ্চার জন্য অনেক কষ্ট হয়েছিল, তাই তোমার কাছে এসে এইভাবে বলা। রমিজ মিয়া এই ঘটনাটি আমাদের গ্রামের সকলের কাছে শেয়ার করেছেন। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা যারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে চান তারা অবশ্যই আমাকে শেয়ার করবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরব। আপনারা চাইলে অডিও ক্লিপ করে পাঠাতে পারেন, চাইলে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কে কোথায় থেকে এই ঘটনাগুলো শুনলেন, এই ঘটনাটি শুনলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমার এই চ্যানেলটি একটি নতুন চ্যানেল, ভৌতিক নাইট। অবশ্যই আশা করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি যেতে পারবো বহুদূর। আপনারা এই চ্যানেলে সবথেকে ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। ডিয়ার লিসেনার, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামী শুক্রবারে আপনাদের জন্য নতুন একটি এপিসোড নিয়ে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।